মৃত্যুপুরী গাজায় ইসরায়েলি নিধনযজ্ঞের প্রতিবাদে বিশ্বজুড়ে বিক্ষোভ, বন্ধের দাবিতে বাংলাদেশের নানা কর্মসূচি, বর্বরতার নিন্দা অন্তর্বর্তী সরকারের। প্রতিবাদে আড়ালে ব্যবসা প্রতিষ্ঠানে হামলায় জড়িতদের গ্রেফতারের নির্দেশ আইজিপির। গণ অভ্যুত্থানে হত্যার চেষ্টা মামলায় আটক তুরিন আফরোজ। প্রত্যাবাসনের খবরে উচ্ছ্বসিত রোহিঙ্গারা, রাখাইনে সেফ জোন নিশ্চিতের তাগিদ, আলোচনার মাধ্যমে প্রক্রিয়া এগিয়ে নিতে চায় কর্তৃপক্ষ। এবং মৌলভীবাজারে পতিত জমিতে ভুট্টা চাষে লাভবান কৃষক, শ্রীপুরে আখ চাষ করে সুদিন ফেরানোর আশা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। এবারে বিস্তারিত। গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ফুঁসে উঠেছে গোটা বিশ্ব। ফিলিস্তিনের পাশাপাশি তুরস্ক, মরক্কো, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে ইসরায়েলি বিরোধী বিক্ষোভ হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের 50 রাজ্যে বিক্ষোভের মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে গেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ওদিকে ত্রাণ প্রবেশে বাধা দেয়ায় গাজায় পেলি ওজির পঙ্গুত্বের ঝুঁকিতে রয়েছে 6 লক্ষাধিক শিশু। বিস্তারিত ইস্তিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ইসরায়েলি হামলায় গাজায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ক্ষতবিক্ষত ফিলিস্তিনিদের মরদেহ। সবশেষ রাফা, খান ইউনিস সহ বিভিন্ন অঞ্চলে বিমান ও ড্রোন হামলা চালায় তেল আবিব। এতে এক সাংবাদিক সহ বিভিন্ন অঞ্চলে আরও 12 ফিলিস্তিনিকে হত্যা করে নেতানিয়াহু সেনারা। এছাড়া গত 20 দিনে ইসরায়েলি বাহিনীর হামলায় 5 শতাধিক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে বলে জানায় গাজার মিডিয়া অফিস। দ্বিতীয় দফায় সামরিক অভিযান শুরুর পর গাজায় পোলিও টিকার চালান প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এতে উপত্যকাটিতে পোলিওজনিত পঙ্গুত্বের ঝুঁকিতে রয়েছে অন্তত 6 লাখ শিশু। এদিকে এ পর্যন্ত গাজার 50% দখলে নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ। ফলে নিজ ভূমিতে অস্তিত্বহীন হয়ে পড়েছে অসহায় ফিলিস্তিনিরা। এছাড়া সীমান্তের আশপাশে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা সবচেয়ে বড় এলাকায় ফিলিস্তিনিদের বাড়িঘর, কৃষিজমি এবং অবকাঠামো ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি সেনারা। বিভিন্ন মানবাধিকার সংস্থা জানায় যুদ্ধবিধ্বস্ত এলাকাটি এখন বসবাসের অযোগ্য। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পুনরায় যুদ্ধবিরতি কার্যকর এবং অবিলম্বে সেখানে খাদ্য সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করতে বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি। রোববার রাজধানী কায়রোতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। অন্যদিকে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে তুরস্ক, মরক্কো, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলছে। অবিলম্বে সামরিক অভিযান বন্ধ এবং সেখানে ত্রাণ ও মানবিক সহায়তা স্বাভাবিক রাখার দাবি আন্দোলনকারীদের। এদিকে যুক্তরাষ্ট্রের 50 রাজ্যে বিক্ষোভের মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে গেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। ফিলিস্তিনে গাজায় গণহত্যার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েছে গোটা বাংলাদেশ। হিংস্র হায়নার মতো গাজাবাসীকে ছিন্ন ভিন্ন করার অপরাধে ক্লাস পরীক্ষা বর্জন করে ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয়েছে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে। হানাদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে বিশ্ব মুসলিমদের একাত্র হওয়ার আহ্বান বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন রাজনৈতিক দল। বিস্তারিত মাহবুব হোসেন রিপনের প্রতিবেদনে। গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই। প্রতিদিন অসংখ্য প্রাণ ঝরলেও নিশ্চুপ বিশ্বমরণরা। তাদের ঘুম ভাঙাতেই ফুঁসে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে ক্লাস ও পরীক্ষা বর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নেয় রাজু ভাস্কর্যের সামনে। ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে বিশ্ববিদ্যালয় এলাকা। দিচ্ছেন ইসরায়েলি পণ্য বয়কটের ডাক। তাদের এই বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। কোকাকোলা আছে, অন্যান্য অনেক পণ্য আছে যেগুলো আমাদের দেশে রেগুলার চলে থাকে। এই পণ্যগুলো বয়কটের মাধ্যমে আমরা আমাদের অবস্থান থেকে ফিলিস্তিনের পক্ষ থেকে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করছি। আজকে এখান থেকে একের পর এক বম ব্লাস্ট করে যাচ্ছে, একের পর এক জেনোসাইড। এটা কিভাবে একটা যুদ্ধ হতে পারে? অসহায় ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জানিয়ে বাইতুল মোকাররম মসজিদ ও পল্টন এলাকায় মিছিল করেছে সাধারণ মুসল্লিরা। আল্লাহ তাআলা আমাদের উপরে জিহাদ যদি ফরজ করে দেন, আর আমাদের এখান থেকে ঘোষণা আছে বাংলাদেশের 18 কোটি মানুষ 36 কোটি হাত নিয়ে ওই ইসরায়েলের দুর্গ চূর্ণ বিচূর্ণ করে দিবেন।
মুখে দিতে পারো তালা, হাতে পড়াতে পারো বেড়ি, সংগ্রাম করে যাব, ইমান বাঁচাতে জীবন দিতে মারা করবো না দেরি। গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে মগবাজারে মিছিল করেছেন বাংলাদেশ জামাতে ইসলামী। দখলদার ইসরায়েলি বাহিনীকে মদদ দেয়ায় মার্কিন প্রশাসনের সমালোচনা করে মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান দলের নেতাকর্মীরা। এই অন্যায় অবিচারের বিরুদ্ধে, এই জুলুম এবং মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ জামাত ইসলামী কখনো কারো সাথে অন্যায়ের সাথে আপোষ করে নাই, জীবন দিয়েছিল, মাথা নত করে নাই। মুসলিম ভাইদের উপরে এত গণহত্যা চলছে, আমি আর ভরে ভয়ে থাকতে পারি না, আমার দ্বারা সম্ভব না। গাজায় বর্বরতা চালাতে ইসরায়েলকে অস্ত্র সহায়তা দেওয়ার প্রতিবাদে মার্কিন দূতাবাস ঘেরাও করতে যায় কয়েকটি ইসলামী ও রাজনৈতিক সংগঠন। তবে পুলিশি বাধায় বিভিন্ন সড়কে অবস্থান নেন নেতাকর্মীরা। এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, অবিলম্বে ইসরায়েলের সব ধরনের সামরিক অভিযান বন্ধ ও আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার আহ্বান জানায় অন্তর্বর্তী সরকার। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। ইসরায়েলি পণ্য বয়কটের নামে সিলেট সহ দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে বাহিনীর মহাপরিদর্শক বাহারুল আলম। সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে এই তথ্য জানান। আইজিপি বলেন, হামলাকারীদের ভিডিও ফুটেজ আছে, তাদের চিহ্নিত করা হচ্ছে, তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হবে। তিনি বলেন, সরকার কোনো আইনানুগ আন্দোলনে বাধা দিচ্ছে না, তবে প্রতিবাদের নামে অপরাধমূলক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। এবারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত 11টার দিকে রাজধানীর উত্তরায় পশ্চিম থানা এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গত মার্চ মাসে তুরিন আফরোজের বিরুদ্ধে উত্তরার পশ্চিম থানার একটি হত্যা চেষ্টার মামলা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের গুলিবিদ্ধ হয়ে আহত এক ব্যক্তি তার বিরুদ্ধে এই মামলা করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৭১-এর মানবতা বিরোধী অপরাধের বিচার চলাকালে 2013 সাল থেকে 2019 সালের নভেম্বর পর্যন্ত প্রসিকিউটরের দায়িত্ব ছিলেন তুরিন। মিয়ানমারের পক্ষ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের ঘোষণা আসায় কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। মাতৃভূমিতে ফেরত যাবার খবরে সবাই আনন্দিত হলেও রাখাইনে সেফ জোন নিশ্চিত করার দাবি জানিয়েছে রোহিঙ্গারা। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কর্তৃপক্ষ বলেছেন, এই ক্ষেত্রে সব রকম প্রস্তুতি রয়েছে। সরকারের সবুজ সংকেত পেলেই শুরু হবে প্রত্যাবাসন প্রক্রিয়া। আফসার কবির আকাশের প্রতিবেদনে জানাচ্ছেন তাহসিন তারিন। মিয়ানমারের রাখাইন রাজ্যে হত্যাযজ্ঞ ও নিপীড়নের শিকার হয়ে 2017 সালে উখিয়া টেকনাফ সীমান্ত পথে বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় 8 লাখ রোহিঙ্গা। আগে থেকে ছিল অন্তত আরও 4 লাখ। সব মিলিয়ে 12 লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী উখিয়া টেকনাফের 34টি ক্যাম্পে অবস্থান করছে। সম্প্রতি থাইল্যান্ডের বিমস্টেক সম্মেলনের ফাঁকে এক বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানের কাছে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উথান শিউ জানান, প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গা ফেরত নেবে জান্তা সরকার। এমন খবরে রোহিঙ্গা ক্যাম্পে ছড়িয়েছে উচ্ছ্বাস। মাতৃভূমিতে যে কোনো সময় ফিরে যেতে প্রস্তুত বলেও জানান তারা। আমি বেশা বিশ্ব করিয়া জানাই বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূসুর রহমান 8 বছর পর হলো যে রোহিঙ্গা নিয়ে যাবে একটা কথা আমরা শুনেছি, তার জন্য আমরা অত্যন্ত আনন্দিত। প্রত্যাবাসনের আগে রাখাইনে সেফ জোন ও অধিকার নিশ্চিতের দাবি জানান রোহিঙ্গা নেতা জোবায়ের। আগে জেন্ডিল্লা খাড়ি মারি নিয়ালে বাংলাদেশ ফিরে মফুজা তুলি দিবে যে হেন্ডিল্লা আন্ডা আনো বরবান যাইবল্লা বলি রোহিঙ্গা দুনিয়ারে আরজ করছে। তালিকা ও সরকারের নির্দেশ পাওয়া মাত্র প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। যখন থেকে মায়ানমারের লিস্ট প্রণয়ন করা হয়েছে তখন থেকে রিপাট্রিয়েশন আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং এর অ্যাডভান্স প্রস্তুতি হিসাবে বলতে পারেন যে আমরা রিপাট্রিয়েশন সেন্টারগুলিও তৈরি করে রেখেছি। শুধু অপেক্ষা ছিল যে মায়ানমার থেকে ক্লিয়ারেন্সের বিষয়। তাহসিন তারিন, মোহনা সংবাদ।
দর্শক, এ বিষয়ে আরো জানাতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আফসার কবির আকাশ। আকাশ, নিজ মাতৃভূমিতে ফিরতে পারার খবরে কতটা উচ্ছ্বাসিত রোহিঙ্গারা, কি বলছেন তারা জানাবেন। আগস্ট থেকেই রোহিঙ্গা অনুপ্রবেশ শুরু হয়, রোহিঙ্গাদের অনুপ্রবেশের দল শুরু হয়। সেই থেকে কক্সবাজারের 33টি রোহিঙ্গা ক্যাম্প এবং নোয়াখালীর বাসাঞ্চলে মূলত 12 লক্ষের অধিক রোহিঙ্গা রয়েছে। এই রোহিঙ্গাদের ফেরত ফেরাতে বাংলাদেশ বিভিন্নভাবে কূটনৈতিক তৎপরতা শুরু করেছিল এবং বিভিন্নভাবে আন্তর্জাতিক মহলে দুইটা কামনা করেছিল। সেই আমরা জেনেছি সর্বশেষ থাইল্যান্ডের একটি বৈঠকে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী 1,80,000 রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত নেবে বলে যে একটা আশ্বস্ত করলো বা একটা ঘোষণা দিল, সেই ঘোষণা রোহিঙ্গা ক্যাম্পে আসার পর থেকে রোহিঙ্গা ক্যাম্পের যারা রোহিঙ্গা রয়েছে তারা বাংলাদেশ থেকে মিয়ানমারে ফেরত যাওয়ার জন্য অতি আগ্রহে বসে আছে এবং তারা খুবই আনন্দ এবং উচ্ছ্বাসিত হচ্ছে। আমি এই মুহূর্তে আমার সাথে আমি একজন রোহিঙ্গা ছাত্রকে আমাদের মোহন টিভির সাথে জয়েন করবো। সে হচ্ছেন উকিয়া রোহিঙ্গা ক্যাম্পের স্টুডেন্ট সোসাইটির প্রেসিডেন্ট। আমি তার কাছ থেকে জানতে চাইবো যে মূলত তার কাছে জানতে হবে রোহিঙ্গাদের ফেরত ফাটানোর জন্য যে 1,80,000 রোহিঙ্গাকে মিয়ানমার ঘোষণা দিল, সেটা তারা কিভাবে দেখতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওইটা শুরুতে বাংলাদেশের হুকুমত করা শুকরিয়া। তারা রোহিঙ্গারে তারা দেশে মারে জায়গা দিয়ে দেন মারলা তাহলে জিনিস এলাকা কাছে আবার রোহিঙ্গা পারমাতে আবার ওয়াফাস লাগে বহরি নতুন করে আরা বেশি খুশি হই। তাহলে আরারা এক যে জুলুম করে দেন নই আনো আরারা জুলুম করে দে 1978 1991 92 2012 2016 2017 মাঝে যে জুলুমিন গজিন আন ইমেজিনেবল মানে ফরেনে ভারে দেইলা। তাহলে আরা যত আরারে আবার ওয়াফাস রিপাট্রিয়েশন করিব হর আরা ফোনে আর খুশি হই। তাহলে আরারে আবার নাকি 1978 দিকা করে দিব, নাকি 1991 92 দিকা করে দিব। ইয়ান আরা চিন্তা মারা আছে অনেক ইয়ার আগে দিকা করে দিব না। ইয়ার আগে জুন আরা দাদা দাদি নানা নানি কলের দিল তারা জেলা করে জনজরিয়া আজ যাহারা পর্যন্ত আবার ইউনিভার্সিটির শিকার হয়ে বাংলাদেশ মারা আজ আগে হচ্ছে। তাহলে এটা লাই আবার বাংলাদেশের হুকুমতের আর চিফ অ্যাডভাইজার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের ইয়ান হইতে সমর। তাহলে অনেক যত স্ট্রংলি ভারত আর হাসানের একটা স্ট্রংলি গড়ে দিবা বলি আয় আশা করি। আচ্ছা মুফতি, উনি যেমনটা বলছিলেন যে মূলত এই ডক্টর ইউনূসের কাছে তাদের একটা রিকোয়েস্ট হচ্ছে মূলত তাদেরকে যেন শক্ত এবং তাদের সেফটিটা নিশ্চিত করে তাদেরকে ফেরত পাঠানো হয়। আমি আসলে এ বিষয়ে আমাদের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন তারা মূলত রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে, তবে এই সরকারের পক্ষ থেকে সিঙ্গেল পেলে তারা মূলত তাদেরকে ফেরত পাঠাবেন। মুক্তি। আকাশ, আপনাকে ধন্যবাদ। ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে মৌলভীবাজারের চাষিদের। অল্প পরিশ্রমে বেশি লাভ হওয়ায় চলতি মৌসুমে অধিক জমিতে ভুট্টা চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনে আশা চাষিদের। এছাড়া কৃষকদের সব ধরনের পরামর্শ ও প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। বিকাশ দাসের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। চলতি বছর হাওড় অঞ্চলে বেড়েছে ভুট্টার আবাদ। মৌলভীবাজারের হাকালুকি হাওরের আয়তন 20,400 হেক্টর। চলতি মৌসুমে জেলার 265 হেক্টর জমিতে ভুট্টা চাষ নির্ধারণ করা হলেও বাস্তবে হাজারো হেক্টরের অধিক চাষাবাদ হয়েছে। এতে পাল্টে যাচ্ছে কৃষকের জীবন জীবিকা, পাশাপাশি চাষাবাদে স্বাবলম্বী হচ্ছেন অনেকে। সরকার যদি একটু নজর দেয়, সরকারের লোক যদি একটু নজর দেয়, তাইলে মানুষ সাহস পাবে। সব দিক দিয়ে লাভবান, যেরকম মহাজনও লাভবান, এরকম সাধারণ পাবলিক যারা বেকার আছেন বেকারত্ব দূর করিয়া তারাও একটা কাজ করিয়া একটা ইনকাম করিয়া চলতে পারে। জমিগুলাতে আগে লোক আসতো না, এই জায়গাতে উনি একটা প্রজেক্ট তৈরি করে আজকে 2 বছর ধরে আমাকে উন্নয়ন করতেছে, এলাকার উন্নয়ন হয়েছে। অল্প পরিশ্রম ও বেশি লাভ হওয়ার পাশাপাশি আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা চাষিদের। ভুট্টা কাজ করে আমরা সংসার চালাই, লেখাপড়া বাচ্চা কাচ্চারে খাওয়াই, লেখাপড়া করাই, টাকা পাই, হাজিরা পাই, এই হাজিরা দিয়ে আমরা সংসার চলে। ভুট্টা চাষে কৃষকদের আর্থিক সচ্ছলতার পাশাপাশি কর্মসংস্থান বাড়ছে। এ কারণে কৃষকদেরকেও উৎসাহিত করা হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। প্রণোদনার মাধ্যমে ভুট্টা চাষে চাষিদেরকে সাহায্য দিতে পারি ইনশাল্লাহ, আর আবাদ সম্প্রসারিত হবে এবং কৃষক লাভবান হবে। এই ক্ষেত্রে আমি উপজেলা কৃষি অফিসারকে এবং
সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তাকে আমি নির্দেশনা দিব যাতে এইসব উদ্যোক্তাদেরকে সক্রিয়ভাবে তাদের পরামর্শ দিয়ে কৃষিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। হাকালুকি হাওর সহ প্রত্যন্ত অঞ্চলে ভুট্টা চাষ আরও বাড়বে এমনটাই আশা কৃষকদের। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। গাজীপুরের শ্রীপুর উপজেলার কয়েকটি গ্রামে কৃষকরা যুগের পর যুগ আখ চাষ করছেন। আখ চাষের পাশাপাশি খেতেই চলে গুড় তৈরি কাজ। সেখান থেকেই ক্রেতারা গুড় কিনেন। আখ চাষের উৎপাদন বাড়াতে চাষিদের সব ধরনের সহায়তা করেছে কৃষি বিভাগ। শ্রীপুর প্রতিনিধি আলফাজ সরকারের প্রতিবেদনে জানাচ্ছেন শারমিন স্বর্ণা। একসময় শ্রীপুর উপজেলার অনেক গ্রামে চাষাবাদ করা হতো আখ। দিনকে দিন উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় আগ্রহ হারাচ্ছেন চাষিরা। আগে খরচ বাদ দিয়ে আখ চাষ করে দ্বিগুণ লাভবান হলেও এখন খরচ বেড়ে যাওয়ায় ক্ষতির সম্মুখীন তারা। তাই অন্যান্য ফসলের দিকে ঝুঁকে আখ চাষাবাদ কমিয়ে দেওয়ার কথা জানান কৃষকরা। আখ কাটার পর খেতেই মাড়াই করে রস বের করে তা জাল দিয়ে গুড় তৈরি করেন প্রান্তিক ব্যাপারীরা। অনেক দূরেতে আখ আইনা মনে করেন খড়িগুলা বুঝা রোদের মধ্যে কাজ করি, ভোট একবারে সঠিক, কোনো বেজাল নাই। খরচ দিয়ে করলে ফুসে না, দাম কমে অন সবজি এবং ধান চান করি। টাটকা ও নির্ভেজাল গুড় নিতে অনেক সময় সরাসরি খেতে চলে আসেন ক্রেতারা। খেতে যে উঁকটা ভাঙে, এই উঁকটা অনেক গুড় অনেক ভালো, এই জন্য আমি এই গুড়টা কিনে নিচ্ছি। কৃষি অফিস থেকে আখ চাষিদের বিভিন্ন পরামর্শ সহযোগিতা দেওয়ার কথা জানান শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা। আখ যেহেতু অর্থকরী ফসল, আমরা কৃষকদেরকে আখ চাষে উদ্বুদ্ধ করছি, পরামর্শ প্রদান করছি এবং প্রশিক্ষণও তাদেরকে আখ চাষে মোটিভেট করে থাকি। এবছর শ্রীপুর উপজেলায় 185 হেক্টর জমিতে আখ রোপণ করা হয়েছে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যে পাল্টা শুল্ক আরোপ 3 মাসের জন্য স্থগিত করা অনুরোধ করেছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন তিনি। সোমবার এক ব্রিফিংয়ে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। যুক্তরাষ্ট্রের পণ্য বাংলাদেশের বাজারে প্রবেশের শুল্ক সুবিধা দেওয়ার কথা বলেন প্রধান উপদেষ্টা। এছাড়া যুক্তরাষ্ট্রের রপ্তানি পণ্যের নন ট্যারিফ বাধা দূর করা হচ্ছে বলেও জানান ডক্টর ইউনূস। এবারে খেলার খবর। বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে 15 সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। এতে চোট কাটিয়ে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার শন উইলিয়ামস, আর দলের নেতৃত্বে আসছেন ব্যাটসম্যান ক্রেইন আরভিন। এছাড়াও ডাক পেয়েছেন ওয়ালিংটন মাসাকাদাজ, আর দলে অভিষেক হচ্ছে লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসার। প্রায় 5 বছর পর বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে আসছেন জিম্বাবুয়ে। আগামী 20 এপ্রিল সিলেটের মাটিতে সিরিজের প্রথম টেস্টে টাইগারদের মুখোমুখি হবে সেভেরনরা। এরপর 28 এপ্রিল চট্টগ্রামের মাটিতে গড়াবে দ্বিতীয় টেস্ট ম্যাচ। দর্শক, এই পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখের দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নাসির উদ্দিন। নাসির, পত্রিকার চোখের দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। নাসির, প্রথমে আমরা জেনে নিব আমাদের পত্রিকার প্রধান শিরোনামগুলো। প্রথমেই প্রথম আলো হেডলাইন করেছে শুল্ক 3 মাস স্থগিত রাখার অনুরোধ, গাজার প্রতি সহিংসতা জানিয়ে বিক্ষোভ। ইত্তেফাক হেডলাইন করেছে শুল্ক 3 মাস স্থগিত করার অনুরোধ, গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল সারা দেশ। সমকাল শিরোনাম করেছে যুক্তরাষ্ট্র থেকে বড় আকারে আমদানি বৃদ্ধির প্রতিশ্রুতি এবং গাজার পাশে বাংলাদেশ জুলুমের প্রতিবাদ। বাংলাদেশ প্রতিদিন করেছে ভোটের রোডম্যাপ প্রস্তুত, দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ। এবং যুগান্তর শিরোনাম করেছে বিক্ষোভে উত্তাল সারা দেশ, প্রস্তাবিত শুল্ক 3 মাস স্থগিত চায় ঢাকা। বণিক বার্তা হেডলাইন করেছে ট্রাম্পের শুল্ক নীতি ব্যাংক খাতে খেলাপি ঋণ আরও উস্কে দিতে পারে এবং যুক্তরাষ্ট্রকে আরও 100 পণ্য বিনা শুল্কে রফতানির সুবিধা দেবে বাংলাদেশ। সর্বশেষ দ্য ডেইলি স্টার হেডলাইন করেছে
Dhaka seeks 3-month pause on new tariffs, and Gulf goes being to global investors. দর্শক, আমরা পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো জেনে নিলাম। এবার সরাসরি চলে যাব আমাদের মোহনা টেলিভিশনের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিনের কাছে। নাসির, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই এই যেই শিরোনামটা নিয়ে কথা বলতে চাচ্ছি বা আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে গাজার প্রতি যে সহিংসতা, এই সহিংসতা জানিয়ে আমাদের সব জায়গায় বিভিন্ন রকম বিক্ষোভের তৈরি হয়েছে, এই বিষয়ে যদি কিছু বলতেন। আমি যদি এভাবেই বলতে চাই যে গাজায় যে অমানবিক আচরণ হচ্ছে গাজার উপরে, ইসরায়েল যেভাবে নিধনযজ্ঞে মেতেছে ফিলিস্তিনি বাসীদের উপরে, যেভাবে দেখা যাচ্ছে যে 50% ভূমি ইতিমধ্যেই আসলে ইসরায়েল দখলের করে ফেলেছে, সেখানে আসলে আর গাজাবাসী কিংবা ফিলিস্তিনি নেই। ফিলিস্তিনিদের হয় নিধন করা হয়েছে অথবা তারা নিপীড়নের চাপে দেশ ত্যাগ করতে হয়েছে। এই যে এক অমানবিক গল্প, এক অমানবিক আচরণ গাজাবাসীর উপরে ফিলিস্তিনিরা যেভাবে ধুঁকছে, সেই কষ্টে বাংলাদেশ কাঁদছে। এবং গতকাল দিনভর আমরা দেখছিলাম, শুধু ঢাকা তো নয়, রাজধানীতে তো আমরা দেখছিলাম বিক্ষোভ, প্রতিবাদ, পুরো বাংলাদেশেই এই ধরনের কান্নার রোল বলতে পারি আমরা। রোল বলতে আসলে কান্না তো হচ্ছে এরকম, কিন্তু মানুষের মন কাঁদছে। মানুষ এই ধরনের বর্বর আচরণ বিশেষ করে এই বিষয়টা শুধুমাত্র এমন না যে শুধু মানুষের উপরে মানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই বিষয়টা এরকম না, একটা মানবিক দৃষ্টিকোণ এখানে আছে। সেটা ফিলিস্তিনিবাসীরা মুসলিম, সেই হিসাব করে বাংলাদেশ মুসলিম, সেই হিসাবটার পাশাপাশিও এই যে এক ধরনের যে মানুষের উপরে অত্যাচার, সেই অত্যাচারের জন্য মানুষের মনও কাঁদছে। এটা শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখলেই হবে আমি সেটা মনে হচ্ছি না। কারণ এখানে বিভিন্ন ধর্মের মানুষ আছে এবং প্রত্যেকেই এই ব্যাপারটা নিয়ে প্রতিবাদ জানাচ্ছে। মানে মানবিকতার খাতিরেই মানুষের মন কাঁদছে, এবং সেটা বাংলাদেশের পুরো আমরা সেই ঘটনাটা দেখলাম। আসলে এটার সমাধান কি কিছু আছে, বা মানুষের এই মন কাদার কি এখান থেকে কি আসলে ভবিষ্যৎ কি, আসলে এই বিশ্বের, এই বাংলাদেশের তো সরাসরি সম্পৃক্ত না, কিন্তু বিশ্বের ভবিষ্যৎ কি, আসলে এই যুদ্ধবিধ্বস্ত একটি পৃথিবীতে ভবিষ্যৎ কি হবে? ভবিষ্যৎ যা হওয়ার তার অনেকটা আসলে হয়ে গেছে, কারণ গাজা ইতিমধ্যে প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তেই বলা যায়। আমরা গত 1.5 বছর ধরে এই রকমের আচরণ দেখছি, এবং সেটা ভয়াবহতা হয়েছে মূলত এই যে গত কয়েকদিন থেকে আমার মনে হচ্ছে যে ভয়াবহ আচরণ একেবারে ভয়াবহতার শীর্ষ পর্যায়ে পৌঁছে গেছে। বিশ্বের কি দেখা উচিত, আসলে বিশ্ব দেখা উচিত যে এই ধরনের কোনো একটা জাতিগোষ্ঠীকে নিধন করার জন্য এই ধরনের হামলা এর ভিতরে, এবং বিশেষ করে আমার কাছে মনে হয় মুসলিম বিশ্বকে আরও বেশি এখানে একাট্টা হওয়া উচিত। এই যে ঘটনা যদিও অনেক দেরি হয়ে গেছে, এটা আরও আগে থেকেই এই বিষয়টাকে নজরে আমলে নেওয়া উচিত ছিল। একটা মুসলিম রাষ্ট্রগুলোকে এখন এই ধরনের যে আচরণ, যে নিধনযোগ্য, ইসরায়েলির যে নিধনযজ্ঞের যে একটা নীল নকশা, সেই নীল নকশার বিরুদ্ধে মুসলিম রাষ্ট্রগুলোকে এবং যারা এই পুরো বিশ্বকে যারা মনে করে যে মানবাধিকার, মানবতা, সাম্প্রদায়িক যে মানুষের মনোভাব সব কিছুকে মিলিয়ে মানবতা যেখানে ক্ষুণ্ণ হয় সেখানে বিশ্ব মানবতাকে দাঁড়াতেই হবে। সেই জন্যই আসলে বিশ্ব মানবতারই উচিত আসলে বিশ্বের খাতিরে, মানুষের খাতিরে, মানবতার খাতিরেই তাদেরকে এক কাতারে দাঁড়ানো এবং এই গাজাবাসীর পক্ষে দাঁড়ানো এবং ইসরায়েলের এই যে বর্বরতার বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া। ধন্যবাদ নাসির। পরবর্তীতে আপনার কাছে জানতে চাইব, আমরা গত সপ্তাহেই দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প আমাদের যে শুল্ক আরোপ করেছে 37% বাংলাদেশের উপর, এবং সেখানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে শুল্ক 3 মাস স্থগিত রাখার জন্য অনুরোধ করেছেন। সেই বিষয়ে যদি কিছু বলতেন। দেখুন, শুল্ক নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কয়েকদিন আগে একবার তিনি জরুরি বৈঠক করেছেন। তার উপদেষ্টা পরিষদের সদস্যরা ছিল এবং অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে, বিশেষ করে এনবিআর বলতে পারি, বিডা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ যারা এই যে শুল্কের সঙ্গে সংশ্লিষ্ট, বিশেষ করে আমদানি রপ্তানিকারকদের যারা সংগঠন আছে, ব্যবসায়ী আছে, তাদের সবাইকে নিয়ে তিনি জরুরি বৈঠক করেছেন এবং তিনি বুঝতে চেষ্টা করেছেন যে আসলে কি করলে
এই অতিরিক্ত শুল্ক আরোপের ফলে বাংলাদেশের মানুষ বা বিশেষ করে ব্যবসায়ী বলতে কি ব্যবসার সঙ্গে বাংলাদেশের মানুষ সম্পৃক্ত, ব্যবসার সঙ্গে বাংলাদেশ সম্পৃক্ত। আমরা যদি ব্যবসা বাধাগ্রস্ত হয়, যদি বিনিয়োগ বাধাগ্রস্ত হয়, যদি এই সমস্ত ঘটনাগুলোর প্রভাব পড়ে আসলে সাধারণ মানুষের উপরে, কারণ আপনি যখন ব্যবসা বাধাগ্রস্ত হবে তার মানে হচ্ছে তার দামের প্রভাবটা আবার জনগণের উপরে পড়বে। সেই সমস্ত সমস্যাগুলোকে সামনে রেখে কিভাবে এই অতিরিক্ত শুল্ক আরোপের যে প্রভাব বাংলাদেশের মানুষের উপরে না পড়ে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় সেই রকম একটা সিদ্ধান্ত নেওয়ার জন্যই কয়েকদিন আগে তিনি বৈঠক করলেন। বৈঠকে খুব সম্ভবত এটাই সিদ্ধান্ত হয়েছে, যেটা বোঝা যাচ্ছে এখনই। তিনি গতকালকেই চিঠি দেওয়া হবে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হবে, সেই ধরনের একটা সিদ্ধান্ত বোধহয় তিনি নিয়েছিলেন, যে সেই সিদ্ধান্ত গতকালকে তিনি কার্যকর করলেন। এবং এই কার্যকরের মাধ্যমে খুব সম্ভবত আমরা যদি আলোচনাটা হয় আসলে, তাহলে হয়তো আমরা ভালো একটি ফলাফল পেতে পারি আসলে। ধন্যবাদ নাসির। দর্শক, শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। মৃত্যুপুরী গাজায় ইসরায়েলি নিধনযজ্ঞের প্রতিবাদে বিশ্বজুড়ে বিক্ষোভ, বন্ধের দাবিতে বাংলাদেশের নানা কর্মসূচি, বর্বরতার নিন্দা অন্তর্বর্তী সরকারের। প্রতিবাদে আড়ালে ব্যবসা প্রতিষ্ঠানে হামলায় জড়িতদের গ্রেফতারের নির্দেশ আইজিপির। গণ অভ্যুত্থানে হত্যার চেষ্টার মামলায় আটক তুরিন আফরোজ। প্রত্যাবাসনের খবরে উচ্ছ্বসিত রোহিঙ্গারা, রাখাইন সেফ জোন নিশ্চিতের তাগিদ, আলোচনার মাধ্যমে প্রক্রিয়া এগিয়ে নিতে চায় কর্তৃপক্ষ। এবং মৌলভীবাজারে পতিত জমিতে ভুট্টা চাষে লাভবান কৃষক, শ্রীপুরে আখ চাষ করে সুদিন ফেরানো আশা। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়, এর আগে 12টায় সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।